আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সেকেন্ড লেসন প্লাগইন ফ্রেমওয়ার্ক এর পার্ট 2। তো আমরা প্রথমে আলোচনা করব প্লাগইন অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেটে কিভাবে কোনো একটা ফাংশনস রান করাবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এডিটর। আমরা যেটা করব, রেজিস্টার অ্যাক্টিভেশন হুক নামে একটা ওয়ার্ডপ্রেস ফাংশন দেয় আমাদের, যেইটা প্লাগইন অ্যাক্টিভেশনে রান করে। তো যখন আমাদের প্লাগইনটা রেজিস্টার বা অ্যাক্টিভেট হবে, তখন আমরা কি করব, আমরা এই ফাংশনটা রান করাবো, টপলেন প্লাগইন অ্যাক্টিভেট। আমরা তেমন কিছুই করব না, জাস্ট একটা এরর লগ করব যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে। ওকে, এবং যখন প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করা হবে, তখন কি করব, আমরা আরেকটা এরর লগ করব যে আমাদের প্লাগইন ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। তো এখন আমরা আমাদের প্লাগইনে যাই, রিফ্রেশ। ওকে, তো আমরা ক্লিক করব অ্যাক্টিভেটে, প্লাগইন অ্যাক্টিভেটেড। তো এখন আমাদের কি হওয়ার কথা, আমাদের রেজিস্টার অ্যাক্টিভেশন হুক থেকে এই ফাংশনে যাবে, এই ফাংশন থেকে টপ 10 প্লাগইন অ্যাক্টিভেটেডটা রান করবে। আমরা যদি আমাদের ডিবাগ লগটা দেখি, দেখতে পাচ্ছেন টপ 10 প্লাগইন অ্যাক্টিভেটেড, এটা আসছে কোথায় থেকে, এখান থেকে। এখন আমরা যেটা করব, প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করব। এখন কি হবে, রেজিস্টার ডিঅ্যাক্টিভেশন হুক এটা রান করবে এবং এই টপ 10 প্লাগইন ডিঅ্যাক্টিভেটেড এরর লগটা লগ করবে। তো যদি আমরা যাই, টপ 10 প্লাগইন ডিঅ্যাক্টিভেটেড। সো এইটার ভিতরে আপনি আপনার যে যা দরকার হয় আপনি সবকিছু করতে পারবেন। যেমন আপনি ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন, আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন, আপনার যে কোনো কিছু প্রয়োজন হয় আপনি এইটার ভিতরে এই অ্যাক্টিভেশন অথবা ডিঅ্যাক্টিভেশনের ভিতরে করতে পারবেন, যেটা প্লাগইন অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভেটে রান করবে। ওকে, এখন আমরা যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে। এরপর হচ্ছে uninstall.php। তো uninstall.php কিভাবে কাজ করে, এর জন্য আমরা প্রথমেই একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম হচ্ছে uninstall.php এবং এটা থাকবে টপ 10 প্লাগইনস এর রুটের মধ্যে। এই জায়গায় আমরা বেসিক্যালি কি করি, আমরা যদি php আমরা আপনার রিমুভ দ্য ইউজার, অনেক সময় ইউজারকে রিমুভ করে ফেলি, আবার রিমুভ ডিবি টেবল, আমরা টেবিল রিমুভ করে ফেলি, আমরা অপশনস রিমুভ করি বা অন্যান্য অনেক কিছুই রিমুভ করা হয়। অর্থাৎ আপনি যেই ডেটাগুলো ইউজ করবেন আপনার প্লাগইনে, যদি প্লাগইনটা ডিলিট করা হয়, এই ক্ষেত্রে অপ্রয়োজনীয় সকল ডেটা রিমুভ করে দিবেন, অর্থাৎ ক্লিন করে দিবেন, তাই না? এই যে ক্লিনের কাজ, এইটাই বেসিক্যালি uninstall.php টাতে হয়ে থাকে। এটা কাজ করে কখন, এইটা কাজ করে যখন আপনি প্লাগইনটা ডিলিট করে দিবেন, তখন ডিলিট হওয়ার আগে uninstall php রান করবে। তার মানে এই ফাইলে আপনি আপনার সকল ডেটাবেস রিমুভ করতে পারবেন বা ইউজার যা যা আপনি চান সবকিছু এই ফাইল থেকে আপনি রিমুভ করে দিবেন। ঠিক আছে, তার মানে আমরা তিনটা স্টেপ দেখলাম। একটা স্টেপ হচ্ছে যখন প্লাগইন অ্যাক্টিভেট হয়, আরেকটা স্টেপ হচ্ছে যখন প্লাগইন ডিঅ্যাক্টিভেট হয়, এবং uninstall.php যেটা রান করে যখন প্লাগইনটা ডিলিট হয়। আচ্ছা, এখন আসুন আমরা পরবর্তী স্টেপে যাই, যেটা হচ্ছে ডকুমেন্ট ইউর কোড। এখন বিষয় হচ্ছে কেন বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আপনার কোডকে ডকুমেন্ট করা। এইটার কারণ হচ্ছে আপনি আজকে কোড করছেন, তাই না? হতে পারে আপনি আপনার কোডটা লেটস সে 5 মাস পর দেখবেন বা 6 মাস পর দেখবেন, তখন কোডটা বোঝা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আবার অনেক সময় আপনি একটা টিমে কাজ করতে পারেন, যেই জায়গায় আপনার অন্যান্য টিমের সদস্যরাও থাকে, তারা যেন বুঝতে পারে আপনার কোডটা। এই জন্য আপনি অবশ্যই ডকুমেন্ট করবেন আপনার প্রত্যেকটা ফাংশন, যেগুলো ডকুমেন্ট করা প্রয়োজন, অথবা ক্লাস। তো কিভাবে ডকুমেন্ট করব, ডকুমেন্ট করার জন্য যেমন মনে করেন আমার একটা ফাংশন আছে যেটা কি করে, ফাইন্ড ইমেল ফ্রম ইউজার, ইউজার থেকে ইমেল নেয়।
তো ধরেন এটা ইউজার আইডি থেকে ইমেল কালেক্ট করে, তাহলে কি হবে? এবং আমরা যা যা করার করে লাস্টে আমরা কি করব, রিটার্ন করি আমরা ইউজার ইমেল। তাহলে এইটার একটা ডকুমেন্টেশন লেখা দরকার, তাই না? আমরা কি করব, এইভাবে, এটা হচ্ছে ডকুমেন্টেশন ফরম্যাট, এবং এই জায়গায় দিব যে ক্রিয়েট এ নিউ ইউজার ফ্রম ইউজার আইডি। ওকে, আর এখানে প্যারামিটারটা কি হবে? প্যারামিটার হবে ইন্টিজার ইউজার আইডি, এবং আপনি চাইলে প্রত্যেকটা প্যারামিটার এক একটা ডকুমেন্টও দিতে পারেন। যেমন আমি দিলাম দিস ইজ ইউজার আইডি হুইচ উইল ইউজ টু ফাইন্ড ইউজার। ওকে, এরপরে আমরা কি দিতে পারি? এরপর আমরা দিব রিটার্নটা কি। তো আমরা দিতে পারি যে রিটার্ন স্ট্রিং, এটা ইমেলটা কি একটা স্ট্রিং। এরপর আপনি কমেন্টও দিতে পারেন, যেমন আমি এই কমেন্টটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো এই হলো প্রসেস। আপনি একটা টাইটেল দিবেন, আপনার প্যারামিটার গুলো দিবেন, আপনার রিটার্ন গুলো দিবেন। সো আপনি চাইলে, যদি আপনি এই জায়গায় চান পিএইচপি ডকুমেন্টেশন অথবা ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন টু ডকুমেন্ট গাইডলাইন, আপনি ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ডে গেলে আপনি এইটা সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। ওকে, ইনলাইন ডকুমেন্টেশনে যদি আপনি যান, পিএইচপি ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড, সো এই জায়গায় ডকুমেন্টেশন সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। তো কোড ডকুমেন্ট কমপ্লিট হওয়ার পর আমরা দেখব কিভাবে আমরা ভেরিয়েবল এবং ফাংশনস এর নামগুলো ডিফাইন করব। যেমন আমি এই জায়গায় একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, ফাংশন ক্রিয়েট ইউজার। এইটা খুবই ব্যাড প্র্যাকটিস একটা ফাংশন ক্রিয়েট করার। কেন? এর কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজের ক্রিয়েট ইউজার নামে কোনো একটা ফাংশন থাকতে পারে, অথবা হয়তো আপনার ইউজার অন্য একটা প্লাগইন ইউজ করছে, যেই প্লাগইনের ক্রিয়েট ইউজার নামে একটা ফাংশন থাকতে পারে। থাকলে কি হবে? আপনার ফাংশন ওই ফাংশনের সাথে কনফ্লিক্ট করবে এবং ইউজারের ওয়েবসাইটটা ক্র্যাশ করে যাবে। তাহলে বেস্ট প্র্যাকটিসটা কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি আপনার প্লাগইনের একটা প্রিফিক্স অ্যাড করে দিবেন। যেমন আমার প্লাগইনের নাম হচ্ছে টপ 10 প্লাগইন, তাহলে আমি কি করব, টপ 10 ক্রিয়েট ইউজার। তাহলে এটা শুধুমাত্র আমার ফাংশনের জন্য। অলরাইট, তো আর একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি আপনি সেফ থাকার জন্য আপনি ফাংশন এক্সিস্ট নামে একটা মেথড আছে, এটা ইউজ করবেন। লাইক ইফ, যদি ফাংশন এক্সিস্ট, যদি টপ 10 ক্রিয়েট ইউজার নামে কোনো ফাংশন না থাকে, নট ফাংশন এক্সিস্ট, তাহলে আমরা ফাংশনটা তৈরি করব। তাহলে কি হবে, যদি কোনো কারণে এই ফাংশনটা থেকেও যায়, ওই ফাংশন রান করবে, যার কারণে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ক্র্যাশ করবে না। ওকে, আর এখন হচ্ছে ভেরিয়েবল। তো ধরেন আপনি ইউজার ক্রিয়েট করার জন্য আপনার নাম লাগবে ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড ইমেল। ওকে, তো আপনি দুই ভাবে লিখতে পারেন। একটা হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, অথবা আপনি এইভাবেও লিখতে পারেন, এক্স ওয়াই জেড। এখন বিষয় হচ্ছে দুইটা ফাংশনই কাজ করবে। ওকে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইলেও কাজ করবে, আবার এক্স ওয়াই জেডেও কাজ করবে। বাট প্রেফার হচ্ছে আপনি ভ্যালুয়েবল ভেরিয়েবল দিবেন। যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, যেই ভেরিয়েবল গুলো অর্থবহ, অর্থাৎ নিজে কোনো একটা অর্থ বহন করে, ওই ভেরিয়েবল গুলো দিবেন। তো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি।
আর সেটা হচ্ছে নেমিং ক্লাস এবং মেথড। তো ক্লাস নেম গুলো আমরা কিভাবে দিব? যেমন আমাদের ক্ষেত্রে ক্লাস, ধরেন টপ 10 ইউজার, এটা হতে পারে একটা ক্লাস, এবং এইটার মেথড হতে পারে, সরি এখানে আন্ডারস্কোর থাকতে পারে অথবা নাও থাকতে পারে, নো প্রবলেম। আর ফাংশন হতে পারে ফাংশন ক্রিয়েট ইউজার। তো আপনি চাইলে এইভাবেও ক্রিয়েট করতে পারেন একটা ক্লাস। যেমন এইখানে প্রথমেই টপ 10 এই নামটা কি করেছে, আমাদের প্লাগইনটার প্রিফিক্স ইউজ করেছি, এবং এইটা ইউজার সম্পর্কিত সকল কাজ করতে ব্যবহার করা হয়। এবং আমরা যদি পরবর্তী মেথডসে যাই, ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার, এটা এইভাবে না দিয়ে আমরা দিব ক্রিয়েট ইউজার। তার মানে এইটা কি করে, আমাদের একটা ইউজার ক্রিয়েট করে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ক্লাস নেমের মধ্যে টপ 10 রেখেছি বাট ফাংশনের মধ্যে টপ 10 কেন রাখিনি? এইটার উত্তর হচ্ছে, অলরেডি টপ 10 দিয়ে আমাদের এক্সক্লুসিভ হয়ে গিয়েছে, অর্থাৎ এইটা আর কনফ্লিক্ট করবে না অন্য কারোর সাথে। ওকে, যার কারণে ভিতরের ফাংশন আমাদের প্রিফিক্স অ্যাড না করলেও প্রবলেম নেই। বাট আপনি যখন গ্লোবাল ফাংশন তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে প্রিফিক্স দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব কোনো একটা ফাইলকে আপনি কিভাবে নেমিং করবেন। নেমিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট অথবা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি চাইলে একটা ফাইলের নাম এইরকম রাখতে পারেন, create plugin.php, এইটা রাখতে পারেন, অথবা আপনি এরকম রাখতে পারেন create plugin.php। ওকে, বাট আপনি রাখতে পারবেন না, আপনি ডট দিতে পারবেন না, ডট এবিসি এরকম না দেওয়াটাই বেটার। এরপর অন্যান্য যে ক্যারেক্টার হ্যাশ অথবা ডলার, এইগুলো আপনি দিতে পারবেন না। আপনি কি ইউজ করবেন? অলওয়েজ আন্ডারস্কোর অথবা হাইফেন, বাট হাইফেনের থেকে আন্ডারস্কোর ইউজ করাটা বেটার। অথবা আপনি লোয়ার কেস অথবা আপার কেসের একটা কম্বিনেশন ব্যবহার করবেন। এখন আসেন আমরা দেখি সিঙ্গেল এবং ডাবল কোট কখন এবং কেন ইউজ করব। যেমন আমরা যদি একটা ইকো করি, হ্যালো দিস ইজ সিঙ্গেল কোট, ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল কোট। আবার ইকো দিস ইজ ডাবল কোট, এইটা হচ্ছে ডাবল কোট। তো সেম কাজ, কেন আমরা সিঙ্গেল অথবা ডাবল কোট ইউজ করব? প্রথমেই হচ্ছে, যদি আমরা কোনো ভেরিয়েবল ব্যবহার করতে চাই, যেমন নেম ইকুয়াল জন ডো, এখন যদি আমরা ভেরিয়েবল ইউজ করতে চাই আমরা সরাসরি এইভাবে ভেরিয়েবল ব্যবহার করতে পারি, এবং এই ভেরিয়েবল ব্যবহারটা আপনি শুধুমাত্র ডাবল কোটেশনের ক্ষেত্রে তৈরি করতে পারবেন। আপনি এই সেম কাজটা সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে করতে পারবেন না। ওকে, আপনি যদি দেখেন এটা অলরেডি স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে, এইটা এইরকম সাদা হয়ে যায়নি, অর্থাৎ ভেরিয়েবল হিসেবে ধরতে পারেনি। ওকে, এরপর কি, এরপর আপনি যদি এইরকম একটা সিঙ্গেল কোট দেন, এইটা আপনি ডাবল কোটের ভিতরে দিতে পারবেন, বাট সিঙ্গেল কোটের ভিতরে আপনি সিঙ্গেল কোট দিতে পারবেন না। তো এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমরা সবচেয়ে বেশি যেই কারণে ইউজ করি সেটা হচ্ছে, আপনি যখন কোনো ভেরিয়েবল দরকার হবে তখন আপনি এই ডাবল কোটটা ব্যবহার করবেন। তো এইটুকুই ছিল আমাদের সেকেন্ড পার্ট। আমরা কমপ্লিট করেছি আমাদের প্লাগইন ফ্রেমওয়ার্কের পার্টটুকু। তো নেক্সট চ্যাপ্টারে আমরা আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাট ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।